হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সৃজনশীল 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে আসছো। প্যাসেজ না পড়লে কিছুই বুঝবা না, সো প্যাসেজটা ভালো করে পড়ে আসো। দেন আমরা উদ্দীপকের সাথে কোথায় মিল আছে অমিল আছে বুঝতে পারবো জিনিসগুলা। তোমাদের পৃষ্ঠা নাম হচ্ছে এটা 18। ঠিক আছে। উদ্দীপকে বলছি হিশাম ও ও পারিসার মামা, আচ্ছা, তাদেরকে মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন। মসলিনের জন্য, ঠিক আছে। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারত স্থাপত্য নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে দ্বিতীয় দিন বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলো নিদর্শন দেখাতে নিয়ে যান, যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? তো উত্তর হচ্ছে, আমরা উত্তর লিখে রাখছি এখানে। ক নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত। ঠিক আছে, কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত। খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে, প্রশ্ন কি ছিল দেখি, প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো? আমাদের অধ্যায়ের নাম ছিল কিন্তু প্রত্নতত্ত্ব, মানে উপনিবেশিক যুগের প্রত্নতত্ত্বের ঐতিহ্য। প্রত্নতত্ত্ব আসলে কি? প্রত্ন শব্দের অর্থ পুরনো বা প্রাচীন, ঠিক আছে। আর তত্ত্ব মানে কি? তত্ত্ব হলো আসল বস্তু বা প্রকৃত অবস্থা বা সম্পদকে বোঝাতে যাচ্ছে এখানে। প্রত্নতত্ত্ব হলো প্রাচীন বস্তু বা পুরনো সম্পদ, এমন কিছু আর কি, পুরনো বস্তু। প্রত্নতত্ত্ব বলতে বোঝায় প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি ও বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদি। এই যে এই প্রশ্নটার উত্তর একেবারে তোমাদের ঔপনিবেশিক যুগের ঐতিহ্যের প্রত্নতত্ত্বের মানে 2 নম্বর অধ্যায়ের আর কি প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে উত্তরগুলা। তোমরা যারা রিডিং করছো তারা জানবা সেটা। এরপর আমাদের গ নাম্বার হচ্ছে যে, তারা প্রথম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো। তো তারা প্রথমে কি কোন স্থান গেল? মুসলিমের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে গেছে। তো ওইটা সম্পর্কে জানতে হলে তোমাকে প্যাসেজ সম্পর্কে ইতিহাস জানিয়ে আসতে হবে, আগে ঘটনা জানিয়ে আসতে হবে। হিজাম ও পারিসের যে স্থানটি প্রদর্শন করে সেটি হচ্ছে ঐতিহ্যবাহী সোনারগাঁও। কেন? সোনারগাঁও একসময় সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল, মানে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও সুলতানি আমলের ক্ষেত্রে। কিন্তু সুলতানি আমলে বিভিন্ন শাসন প্রতিষ্ঠা হয় না তখন আর কি। পরবর্তী মুঘল যুগে এর গুরুত্ব কমে যায়, মুঘল যুগে এসে এর গুরুত্বটা কমে যায়। কিন্তু তখনও মসলিন সারের উৎপাদন ও ব্যবসার কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন। এরা পানামের মূল সড়কের দুপাশে সারিবদ্ধভাবে অনেকগুলো ইমারত নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত এ ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে। এগুলো বোঝার কিছু, এগুলো ইতিহাস জাস্ট পড়ে পড়ে যাও, এগুলো মানে এগুলো মাথায় রাখার চেষ্টা করো কি কি ঘটছে তখন। এরপরে অট্টালিকাগুলো সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। এরপরে পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলোর মধ্যে সদরবাড়ি বা বড় সদরবাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। লোকশিল্প হবে এটা, লোকশিল্প জাদুঘর। রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সদরবাড়ি। সুতরাং হিসাম ও পারিসার প্রদর্শিত স্থানটি স্থাপত্য শিল্প ও সাংস্কৃতিক শিল্পের প্রেক্ষিতে একসময় সোনারগাঁওয়ে বিখ্যাত ছিল। ঠিক আছে, মসলিনের নাম যেহেতু নিচে এই জন্য। এরপর আমাদের ঘ নম্বর প্রশ্ন, দ্বিতীয় দিনের ভ্রমণ কিভাবে তাদের ঐতিহ্য সচেতন করবে, মতামত ব্যাখ্যা করো। তারা কিন্তু মানে প্রথম দিনে এক জায়গায় ঘুরছে, দ্বিতীয় দিনে অন্য জায়গায় ঘুরছে, সেখানে পুরাকীর্তিগুলো নিদর্শন দেখাতে দেখতে গিয়েছিল আর কি। তাহলে দ্বিতীয় দিনের এটা তাদের ঐতিহ্য সচেতন কিভাবে করবে? আগে দ্বিতীয় দিন কোথায় ঘুরতে গেছে সেটা বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে, তারপর গিয়ে না তুমি বলতে পারবা কিভাবে ঐতিহ্য সচেতন করবে। তাহলে উদ্দীপকের মামা অর্থাৎ অর্থাৎ মানে হিসাম ও পারিসাকে নাকি পারিসাকে জাতীয় জাদুঘরে অথবা যে কোনো প্রত্নস্থলে জাদুঘরে নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে বলে আমি মনে করি। মানে যে কোনো একটা জাদুঘর অথবা প্রত্নস্থলে যদি নিয়ে যায় তাহলে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে। এটা তুমি মনে করো, কারণ তোমার এখানে বলতে চাচ্ছে যে হ্যাঁ, মতামত ব্যাখ্যা করতে বলছে, তোমার মানে তোমার মতামত আর কি। কেননা বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। তাই এসব প্রত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। যেমন ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। এছাড়া নানা প্রত্নস্থলে জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ। এটা কারুকাজ হবে, করুকাজ না। ও করা শিল্পদ্রব্য। বলধার জমিদারের নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ ও ঢাল তলোয়ার। তাছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপতিয়ার জমিদারের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল তলোয়ার ও সিংহাসন এবং ঢাকার নওয়াবদের ব্যবহার করা কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র। পেঁচার লাগতেছে না? ইজি। মানে জাদুঘরে কি কি জিনিস রাখছে, কাদের কাদের জিনিস রাখছে, কোন আমলের কোন রাজাদের, এই কথাগুলো বারবার বলতেছে খালি। এগুলো তো তোমাকে বুঝান, এগুলো মাথায় রাখতে হবে শুধুমাত্র। এগুলো মুখস্থের বিষয় এখানে। মানে ঘটনাগুলো মাথায় রাখা, মুখস্থ রাখা। এখানে বিজ্ঞান না যে এটা ব্যাখ্যা করবো আমি। এছাড়া কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্ন নিদর্শনের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ওকে, অতএব বলা যায় মামা তাদের এসব স্থানে নিলে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে। ঐতিহ্য মানে কি? দেশের ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে জানার জন্য কি আমরা এগুলো ভিজিট করা দরকার, এগুলো এইসব জাদুঘরে যাওয়া দরকার, মানে আগের ইতিহাস সম্পর্কে জানার জন্য। তো কি কি ইতিহাস জানতে পারবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। মানে কাদের কাদের সম্পর্কে, কোন রাজাদের সম্পর্কে, কোন আমল সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে ঘ নম্বর প্রশ্ন তো কমপ্লিট হয়েছে আমাদের এখানে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে বলা হয়েছে পানাম নগরের স্থাপত্য নিদর্শন নিদর্শন উল্লেখ করা হবে না, এটা নিদর্শন হবে মেবি, প্রশ্ন একটু ভুল আছে মেবি। পানাম নগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। আমি যেটা বলছিলাম না, নিদর্শন হবে এটা। পানাম নগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। তো উত্তর হচ্ছে পানাম নগরের স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এর ভবনগুলোর স্থাপত্য শৈলী। মানে তুমি পানাম নগর সম্পর্কে এখন জানতেছো, প্রশ্ন কিন্তু বুঝবা, ঠিক আছে? পানাম নগর সম্পর্কে জানতেছো এখন, যা স্থানীয় বাঙালি ও ইউরোপীয় বা উপনিবেশিক রীতির এক অপূর্ব মিশ্রণ। এই ভবনগুলোতে মুঘল স্থাপত্যশৈলীর প্রভাবও লক্ষ্য করা যায়, যেমন খিলান ও আয়তাকার নকশা, চুন সুরকি দিয়ে তৈরি 50টিরও বেশি সুরম্য ভবন দুই পাশে সরু রাস্তার সমান্তরালে অবস্থিত, যার চারপাশে কৃত্রিম খাল একে একে সুরক্ষিত করে রেখেছে। এরপরে 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে আমি দিই, যেগুলো হয়তো তোমাদেরকে অনেকে বলে না, মানে পড়া কিভাবে পড়তে আসলে। এই যে এগুলো অনেকগুলো পড়তেছে না, তোমাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাই এত কিছু কেন মাথায় রাখবো। তোমরা সিম্পলি পড়বা কিভাবে জানো? এই সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ার আগে একেবারে না হইলেও মিনিমাম 3 বার, একেবারে 3 বার তোমাদেরকে প্যাসেজটা পুরো পড়তে হবে। মুখস্থ করার দরকার নেই, প্রথমে এমনি একবার পড়ে যাও, আইডিয়া নেওয়ার জন্য, মানে এখানে খায় নাকি মাথায় দেয় প্যাসেজটা, এটা বোঝার জন্য। দ্বিতীয়বার সালগুলো হালকা হালকা মাথায় রেখে যাবা। 3 নম্বর বার ফাইনাল যখন পড়বা, এবার সালগুলো ভালো করে মাথায় রাখবে এবং ঘটনাগুলো আরেকটু মাথায় সেট হবে। মানে তোমার ব্রেন এটা অভ্যস্ত হয়ে যাবে। 3 বার যখন পড়বা দেখবা যে ব্রেন এটা ধরে ফেলছে অটোমেটিক, পরীক্ষার হলে খাতায় কলম অটোমেটিক চলবে। তারপর কি সৃজনশীল আসবা। কিন্তু এখানে একটা প্রশ্ন না, মিনিমাম 7টা থেকে 8টা অথবা 10টা পড়তে হবে একটা অধ্যায় থেকে। ওগুলো মুখস্থ করা, বুঝবা, খালি বোঝার বিষয় বুঝবা, বোঝার চেষ্টা করবা। পরবর্তী পরীক্ষার আগে একবার রিভিশন দিলে হবে। তো তোমাদের কাছে অনেকের কাছে গাইড নিয়ে আমি চেষ্টা করবো যে আরো একটা অধ্যায় থেকে আরো অনেকগুলো সৃজনশীল তৈরি করে তোমাদেরকে দেওয়ার জন্য, সেটা আমি চেষ্টা করব। আমি সেটা দিয়ে দিব, পরবর্তী ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব। এবং সংক্ষিপ্ত প্রশ্ন সেম, এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। তোমরা যদি উপরে রিডিং গুলা 3 বার 4 বার করে ভালো করে পড়ে আসো, অটোমেটিক তোমার কলম চলবে পরীক্ষার খাতায়। এটা লিখে রাখো ভাই, বলতেছি এখন তোমাকে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে 1957 সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি, ব্যাখ্যা করো। ওকে, উত্তরটা দেখি আমরা। প্রশ্নটা আবার লেখা হয়েছে এখানে, বলছে 1957 সালে ঢাকায় নির্মিত স্মৃতিস্তম্ভটি হলো কেন্দ্রীয় শহীদ মিনার। এটাকে বলে কেন্দ্রীয় শহীদ মিনার। এটা 1952 সালের ভাষা আন্দোলন যেটা হয়েছিল, যেখানে ওই রফিক শফিক বরকত জব্বার ইত্যাদি ছাত্র নেতা মারা গেছিল। হ্যাঁ, ওটা ওদের স্মরণে এটা শহীদ মিনারটা তৈরি করা হয়েছিল। এটা 1952 সালে ভাষা আন্দোলনে হয়েছে, মাতৃভাষা দাবিতে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে তৈরি করা হয়। এটা হচ্ছে যে ওই ভাষার জন্য আন্দোলন করা হয় যে 1952 সালে, যেটাকে আমরা 21শে ফেব্রুয়ারি হিসেবে পালন করি বর্তমানে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই স্মৃতিস্তম্ভটি ভাষা আন্দোলনের গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। তুমি জাস্ট এগুলার ঘটনাটা জানলে নিজের থেকে বানিয়ে লিখতে পারবা, ঘটনা জানতে হবে, এগুলো মুখস্থ করার কিছু নাই এখানে। 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের, বাংলাদেশ জাতীয় জাদুঘরে কি কি প্রত্ন সম্পদ রয়েছে? 3 নম্বরের উত্তর হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিভিন্ন সময়ে যেমন প্রাগৈতিহাসিক, বৌদ্ধ ও মুঘল আমলের প্রত্ন সম্পদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাচীন ও মধ্যযুগীয় মুদ্রা, বিভিন্ন ভাস্কর্য যেমন গান্ধার আমলের বৌদ্ধ ভাস্কর্য, নবাব ও জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র,
অস্ত্র-শস্ত্র, যেমন টিপু সুলতান ও সিরাজউদ্দৌলার তলোয়ার, মৃৎশিল্প, নকশি কাঁথা এবং ৭১ মুক্তিযুদ্ধ সম্পর্কিত নানা নিদর্শন যেমন শহীদদের ব্যক্তিগত জিনিস, দলিল ও আলোকচিত্র ইত্যাদি রয়েছে প্রত্নতত্ত্বগুলো। ঠিক আছে, এরপরে ৪ নম্বর প্রশ্ন, লাস্ট ওয়ান। ঐতিহাসিক স্থানগুলো আমাদের কেন ভ্রমণ করা উচিত? কি জন্য ভ্রমণ করা উচিত আমাদের? আহ ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কারণ এগুলো আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করে এবং এসব স্থান দেখে আমরা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং আত্মত্যাগের কথা জানতে পারি। এটি আমাদের মধ্যে জাতীয় পরিচয় ও দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত যেন নিতে পারি সেটাতে সাহায্য করে। তো আই থিঙ্ক তোমরা পুরো ভালোভাবে বুঝছো এবং নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এই যে দুইটা অধ্যায় আমরা পড়লাম, আগের ভিডিওতে আমরা আগের অধ্যায় কভার করছি, এই দুইটা অধ্যায় মিলে কিছু সৃজনশীল নিজের থেকে তৈরি করে আমি তোমাদেরকে এখানে পড়তে দেবো যেগুলো পরীক্ষার জন্য কমন উপযোগী। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।